নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব 14 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি পর্বটা খুবই ভালো লেগেছে সকলের। এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে। আর যারা এগুলো নতুন শুনছেন শুধু তোমারই জন্যটা, তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমিটা পুরোটা শুনে নেবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ওটাও খুব সুন্দর ছিল গল্পটা। আজকের পর্ব শুরু করছি। লন্ডনের সময় অনুযায়ী ভোর 3:50 ফ্লাইটে এসেও নিশীথের বাড়ি পৌঁছতে দুপুর পেরিয়ে গেল। দূরত্বটা তো আর নেহাত কম নয়, 11 ঘন্টার জার্নি। মুম্বাইয়ের মালাবার হিলের বিরাট সুদৃশ্য বাংলো আশিয়ানা। যখন নিশীথের গাড়িটা প্রবেশ করলো আশিয়ানাতে, তখন ভারতীয় সময়ে ঘড়ির কাঁটা 3:30 পেরিয়ে গেছে। নিশীথ যাওয়ার দিনই বলে গিয়েছিল তার ফিরতে প্রায় বিকেল হয়ে যাবে। তবুও তুষিকা দেবী অভিমান করে বসে আছেন। নিশীথ ড্রয়িং রুমে পা দিয়েই দেখল তুষিকা দেবী সভায় বসে গজগজ করছেন। এখনও তিনি নিশীথকে লক্ষ্য করেননি। নবীনবাবু একটা ম্যাগাজিন নিয়ে বসে আছেন, তার অনিচ্ছা সত্ত্বেও তুষিকা দেবীর গজগজ শুনছেন। তুষিকা দেবী তো এক নাগারে বলেই চলেছেন, ছেলেটা বলে গেল আজকের দিনটা আমাদের সাথে কাটাবে, অথচ দেখো এখনো কোনো পাত্তা নেই তার। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো নাকি এলো না। আর কখন আসবে? আজকের দিনের আর বাকিটা থাকলো কোথায়? সব সময় শুধু কাজ নিয়েই থাকে। একটা যে বাড়ি আছে, ফ্যামিলি আছে, সে নিয়ে কোনো মাথা ব্যথা কোনোদিনও নেই ওর। নবীনবাবু চুপচাপ শুধু শুনছেন। অবশ্য কতটা শুনছেন সেটাও যদিও ভাববার বিষয়। তার মন তো পুরোটাই ম্যাগাজিনের দিকে। মাঝে মাঝে শুধু তুষিকা দেবীর কথা একটু হুঁ হাঁ করছেন। সেই দেখে তুষিকা দেবী আরও রেগে গেলেন। তুমি কি আদৌ শুনছো আমার কথা? ভালো লাগে না আমার তোমাদের কারুর কাছেই আমার জন্য সময় নেই, জানো তো। নবীনবাবু এবার পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে ম্যাগাজিন রেখে কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু তার আগেই নিশীথ হাসি মুখে এসে তুষিকা দেবীর পাশে বসে বলল, এত রাগারাগি করলে মম শরীরটা যখন খারাপ করবে তখন ভালো হবে তো বলো? তুষিকা দেবী তার ছেলেকে দেখে খুব খুশি হলেন, কিন্তু অভিমানটাও এত সহজে দূর করলেন না। মুখটা ভার করে বললেন, অবশেষে সময় হলো তোর আসার। আমি তো ভাবলাম তোর বোধহয় আমাদের কথা মনেই নেই। নিশীথ ওর স্বভাবসিদ্ধ হাসিটা ঠোঁটে এনে বলল, তাহলে কি ফিরে যাব বলছো? তুষিকা দেবী রেগে গিয়ে বললেন, এই তুই কেমন ছেলে রে? দেখছিস আমি রেগে রয়েছি, কোথায় আমার রাগ ভাঙাবি, তা না করে তুই উল্টে আমাকে আরও রাগিয়ে দিচ্ছিস। এবার নবীনবাবু হাসতে হাসতে বললেন, যাক নিশীথ, তুই এসেছিস, আমি অন্তত একটু বাঁচলাম। জানিস তো, তোর মা কখন থেকে আমাকেই কথা শুনিয়ে যাচ্ছিল। এবার তোর মা ছেলে মিলে যত খুশি মান অভিমান কর, আমার কোনো আপত্তি নেই। তুষিকা দেবী একটু মুখ বেঁকিয়ে বললেন, কত তুমি আমার কথা শুনেছ আর আমার বোঝা আছে। দুই বাপ ছেলে তো সমান তোমরা, নিজের কাজ ছাড়া আর কিছুই বোঝো না তোমরা। ছেলেটা একদম তো তোমার মতোই হয়েছে। নবীনবাবুও বেশ রসিক মানুষ, একটু হেসে বললেন, আহা, তা আমার ছেলে আমার মতো হবে না তো আর কার মতো হবে বলো? কার মতো আশা করেছিলে তুমি? তুমি থামবে? সব সময় আর কি ভালো লাগে না? আমাকে বিরক্ত না করে নিজের ছেলেকেও তো একটু বোঝাতে পারো। এত কাজ না করে। কথা বলতে বলতে তুষিকা দেবী নিশীথের দিকে তাকিয়ে থেমে গেলেন, কারণ সেখানে আপাতত কেউ নেই। নবীনবাবু আর তুষিকা দেবীর এই মিষ্টি ঝগড়ার সুযোগে সে কখন উঠে নিজের ঘরে চলে গেছে কেউ বুঝতেই পারেনি। তুষিকা দেবী বলে উঠলেন, যা, কোথায় গেল নিশীথ? নবীনবাবু আবার ম্যাগাজিনটা হাতে তুলে নিয়ে বললেন, কোথায় আবার যাবে, নিজের রুমেই গেছে। ছেলেটা কতটা জার্নি করে এসেছে বলো তো, মুখে না বললেও টায়ার্ড তো হবেই। আই অ্যাম শিওর ওখানে কালকে নিশ্চয়ই কোনো না কোনো পার্টি ওকে অ্যাটেন্ড করতে হয়েছিল। দেখো হয়তো রাতে একটুও রেস্ট করার সময় পায়নি। এবার তুষিকা দেবীর একটু খারাপ লাগতে শুরু করলো। সত্যিই তো, ছেলেটা এত ব্যস্ত থাকে, তা ওনার জন্যই তা ফিরেছে। তিনি উঠে সোজা চলে গেলেন রান্নাঘরে। এমনিতেই ভেবে রেখেছিলেন আজ সব কিছু নিশীথের পছন্দ মতো রান্না করবেন। এখন এবার কোমর বেঁধে লেগে পড়লেন সেই কাজে। সব তিনি নিজের হাতেই রান্না করবেন। এদিকে নিশীথ সত্যিই খুব ক্লান্ত। পার্টি থেকে সোজা এয়ারপোর্ট, আর তারপর ফ্লাইটে যেটুকু ঘুমিয়েছে। কিন্তু দিনের বেলায় ফ্লাইট হয়, ঘুমটা আর তেমন হয়ে ওঠেনি। সবাই তো আর তার মতো রাত জেগে আসেনি। সবাই যে যার মতো কথা বলছিল দিন হয়ে গেলি। এত শব্দের মধ্যে কি আর ঘুমোনো যায়? তাই এখন সোজা ফ্রেশ হয়ে শটান বিছানায় আশ্রয় নিয়েছে। একটু ঘুমের বড্ড প্রয়োজন। তবে নিদ্রা দেবীর আগমনের আগেই তার ফোনটা শব্দ করে বেজে উঠল। নিশীথ ফোনটা হাতে নিয়ে দেখল স্ক্রিনে ভাসছে রাত্রির নামটা।
নিশীথ একটু হেসে কলটা রিসিভ করে বলল, বলুন ম্যাডাম, তুমি পৌঁছে গেছো? এই তো কিছুক্ষণ হলো। ও, তোমার তো খুব কষ্ট হয়ে গেল তাই না বলো নিশীথ? কিসের কষ্ট? এই যে তুমি এখান থেকে এতটা পথ ড্রাইভ করে সোজা এয়ারপোর্ট গেলে, একটুও তো রেস্ট হয়নি তোমার। আচ্ছা, তুমি তো আমাকে বলতেই পারতে এই ইয়ারে তুমি ফ্যামিলিকে টাইম দেবে বলে ঠিক করেছো। এখানে তো তোমার না আসলেই হতো, তাহলে এতটা কষ্ট হতো না তোমার। রাত্রির মনটা যে বেশ খারাপ সেটা বুঝতে নিশীথের খুব একটা অসুবিধে হলো না। নিশীথ একটু উঠে হেলান দিয়ে বসে বলল, তোমাকে এই ব্রেকিং নিউজটা কে দিল? রাত্রি অবাক হলো, এখানে আবার ব্রেকিং নিউজ কোথা থেকে এলো? তার বিস্ময়ের ভাবটা বজায় রেখেই সে বলল, ব্রেকিং নিউজ মানে? মানে এই যে আমার খুব কষ্ট হয়েছে, এই ব্রেকিং নিউজটা তোমাকে কে দিল? একটু তার নামটা বলো। ফলস নিউজ স্প্রেড করার অপরাধে তাকে উপযুক্ত একটা পানিশমেন্ট দিতে হবে তো। রাত্রি হেসে ফেলল, আর সেই শিশুসুলভ হাসিটা হেসে বলল, তুমি সত্যিই পারো বটে। রাত্রির গলায় আবার সেই পরিচিত হাসির সুর শুনে নিশীথের হাসিটাও একটু যেন প্রশস্ত হলো। রাত্রি কিছুক্ষণ একটু হেসে বলল, আচ্ছা আমি এখন রাখছি, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড, রেস্ট করো। বাই। ফোনটা রেখে নিশীথ একটু হেসে আরাম করে শুয়ে পড়ল। ঘুম আসতে বিশেষ দেরি হলো না। আর ওদিকে রাত্রি ফোনটা রেখে কুহেলির দিকে তাকিয়ে দেখল, কুহেলি একভাবে ওর দিকে তাকিয়ে আছে। ঠোঁটে এক চিলতে হাসি রেগে থাকলেও সেই হাসিতে একটা প্রচ্ছন্ন মন খারাপি মেঘের দল লুকিয়ে আছে। রাত্রি জানে কুহেলির মনটা এই মুহূর্তে কেন খারাপ। একটু হেসে রাত্রি বলল, তোমাকে না বলেছিলাম কুহেলি, এত বেশি ভাবতে না। কেন এত ভাবছো তুমি? আর শুধু শুধু কেনই বা এত মন খারাপ করছো? ট্রাস্ট মি কুহেলি, আমি ভীষণ হ্যাপি। আমার কোনো দুঃখ, কোনো রিগ্রেট নেই। কুহেলি ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল। রাত্রির একটা হাতের ওপর হাত রেখে কুহেলি বলল, রাত্রি, আমি জানি তুমি খুশি, কিন্তু তবুও আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। তোমরা দুজনেই আমার খুব কাছের মানুষ। তোমাদের লাইফটা সব দিক থেকে পূর্ণ হয়েও একাংশে গিয়ে সেই অপূর্ণটাই থেকে যাবে, তাও আবার আমার জন্য। সেটা আমি মেনে নিতে পারছি না রাত্রি। রাত্রি কুহেলির হাতটা শক্ত করে ধরে বলল, তুমি শুধু শুধু নিজেকে ব্লেম করছো কুহেলি, এখানে তোমার কোনো দোষ নেই। নিশীথ বা আমি দুজনেই তো নিজের ইচ্ছাতেই এই পথটা বেছে নিয়েছি বলো। কিন্তু রাত্রি কুহেলিকে আর কিছু বলতেই দিল না। কুহেলি প্লিজ, আগেও তোমাকে বলেছি, আজ শেষবারের মতো বলছি তোমাকে, নিজেকে ব্লেম করো না তুমি, তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। অ্যান্ড আই অ্যাম শিওর নিশীথও যদি এটা শোনে যে তুমি নিজেকে ব্লেম করছো আমাদের এরামদের জন্য, তাহলে কিন্তু নিশীথও কষ্ট পাবে। তুমি কি সেটাই চাও আমরা কষ্ট পাই? আমি তোমাদের কষ্ট কেন দিতে চাইবো? আমি তো সবসময় তোমাদের খুশি দেখতে চাই। তাহলে আজ আমাকে কথা দাও, আর কখনো তুমি নিজেকে ব্লেম করবে না। প্রমিস মি কুহেলি। কুহেলি একটা ক্ষীণ হাসি ঠোঁটের কোণে এনে বলল, বেশ, কথা দিলাম। গুড গার্ল। নাও এবার তুমি রেডি হয়ে নাও, তোমাদের তো ফ্লাইটের টাইম হয়ে এলো। কুহেলি উঠে তৈরি হতে চলে গেল। ওরাও আজই ফিরে যাবে। রাত্রি নিজে অনু আর অলির সাথে খেলা করতে করতে ওদের তৈরি করে দিল। সময় মতো আলেক, কুহেলি, অনু আর অলিকে নিয়ে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাত্রির খুব ইচ্ছে ছিল ওদেরকে শি অফ করতে যাবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই আমি ওদের পৌঁছে দিয়ে এলো। বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে রাত্রির। শুধু খুদে দুটোই তো যথেষ্ট ছিল মাতিয়ে রাখার জন্য। ধমনীতবাবু আজ থেকেই আবার কাজ শুরু করে দিয়েছেন। মিস্টার ক্যাম্পবেল নাকি একটুও সময় নষ্ট করতে চান না। বাড়িতে এখন শুধু আনিশা দেবী আর রাত্রি দুজনে। আজ অনেক দিনের পরে এই সময়টুকু পেয়েছে। আজ অনিশা দেবীও তুষিকা দেবীর মতো নিজ হাতে রাত্রির পছন্দের সব পদ রান্না করছেন। মায়েরা তো এমনই হয়, একটু সুযোগ পেলেই স্নেহ, ভালোবাসা, মমতার ডালি উজাড় করে দেয়। তবে আজকে একটু ব্যতিক্রমী একটা ঘটনা ঘটল আহুজা ম্যানসানে। আজ হঠাৎ রাত্রি নিজের ইচ্ছায় রান্নাঘরে পদার্পণ করেছে। অনিশা দেবী তো দেখে প্রথম কিছুক্ষণ বিশ্বাসই করতে পারলেন না। যে মেয়ে মনের ভুলেও কখনো রান্নাঘরের পথ পর্যন্ত মারায় না, তাকে হঠাৎ একেবারে রান্নাঘরের মধ্যে ঢুকে সবজি পাতি নিয়ে নাড়াচাড়া করতে দেখলে তো অবাক হওয়ারই কথা। এখন কেন যে এই হঠাৎ শখের উদ্রেক হয়েছে সেটা রাত্রি নিজেও জানে না। অনিশা দেবী আর কি করে জানবেন? অনিশা দেবী তো বলেই ফেললেন, হ্যাঁ রে ঋতু, তো শরীর ঠিক আছে তো? রাত্রি কিন্তু খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ, কেন?
আমার শরীরে আবার কি হবে? না মানে তুই কিচেনে এসেছিস তাই বলছি। রাত্রি এতক্ষণে বুঝলো ব্যাপারটা। একটু কপট বিরক্তির ভাব নিয়ে এনে বলল, মম, আমার কি কিচেনে ঢোকা নিষেধ নাকি? আরে বাবা, তা কেন হতে যাবে? তবে কোনোদিনও এমন ঘটনা আগে ঘটেনি তো, তাই ভাবলাম তোর শরীর টরীর খারাপ করলো কি না। মম, ভালো হচ্ছে না কিন্তু, আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। আচ্ছা বেশ বেশ, তা কেন এসেছিস বল? কেন আবার? রান্না করতে, মানে তোমাকে একটু হেল্প করব। অনিশা দেবীর হাতে ধরা ব্রোকলিটা পড়েই যাচ্ছিল এটা শুনে। তিনি বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেছেন। রাত্রি রান্নাঘরে এসেছে এটা বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে, আর এখন সে বলছে রান্না করবে। নিজে হাতে কোনোদিনও এক গ্লাস জল ভরে খেয়েছে কিনা সন্দেহ মেয়েটা, আর সে কিনা রান্না করবে। রাত্রি ওনার এই হতভম্ব ভাব দেখে ব্রোকলিটা তুলে বলল, এত অবাক হওয়ার কিছু নেই মম, আজ একটু ইচ্ছে হয়েছে রান্না করা তাই এসেছি। এখন তোমার যদি আপত্তি থাকে তো বলো, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে আমাকে ব্যাপারটা একটু হজম করতে দে। তুই হঠাৎ রান্না করবি, হঠাৎ এই শখ উদ্রেক হলো কেন? এমনি। কেন? সব কিছু কি কারণ থাকতেই হবে নাকি? তুমি কি এখন আমার এই হঠাৎ জাগা শখ নিয়ে পিএইচডি করতে বসবে নাকি, নাকি আমাকে শেখাবে? অনিশা দেবী ওনার হতভম্ব ভাবটা কাটিয়ে খুশি হয়েই বললেন, আরে রাগ করছিস কেন ঋতু? এত বড় একটা শখ সামলে উঠতে সময় তো লাগবে বল। মম, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। আয় দেখি তুই কতটা পারিস, আজ তোকে সব দেখিয়ে দেবো, হেল্প করব, আর তুই সব বানাবি। ওকে ডান। অতঃপর দুজনে মিলে কোমর বেঁধে লেগে পড়লেন রান্নায়। রাত্রি প্রথমটায় বেশ হিমশিম খেলেও শেষ পর্যন্ত বেশ আয়ত্ত করে ফেললো ব্যাপারটা। বেশ উপভোগ করতে লাগলো এই নতুন অভিজ্ঞতাটা। শেষে যখন সব রান্না শেষ হলো তখন নিজেই অবাক হয়ে গেল, এই এত কিছু সে রান্না করেছে, এটা ভাবলেই অবাক লাগছে তার। ডাইনিং টেবিলে সাজানো পদগুলো দেখে মনে যেন একটা অন্যরকম খুশি অনুভব করলো রাত্রি। জীবনে আজ প্রথম সে রান্না করেছে, তাও এত কিছু। রাত্রির হঠাৎ করেই খুব ইচ্ছে হলো নিশীথকে এই খবরটা দিতে। এটা যেন রাত্রির অভ্যাসে পরিণত হয়েছে। কিছু একটা নতুন বা বিশেষ হলেই সবার আগে সে নিশীথকে জানাতে ভোলে না। বিশেষ কোনো অসুবিধা না হলে জানাই না, তবে আজ আর নিশীথকে বিরক্ত করল না রাত্রি। এতদিন পর একটু পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে, অযথা বিরক্ত করার কোনো মানে হয় না। ফোন করে আর বিরক্ত করবে না। তবে ফোন না করলে কি হবে, জানানোর তো আরও অনেক উপায় আছে। রাত্রি এক ছুটে গেল ফোনটা আনতে। ফোনটা নিয়ে এসে একদম সাজানো পদগুলো বিভিন্ন দিক থেকে খুব সুন্দর করে সব অনেকগুলো ফটাফট ফটো তুলে নিল। ছবিগুলো তুলে নিশীথকে পাঠিয়ে দিল। ঠোঁটে সেই ছেলে মানুষই হাসিটা লেগেই আছে। অনিশা দেবী লক্ষ্য করে বললেন, কিরে, ছবি তুলে কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলি নাকি? তোদের সেলিব্রিটিদের তো এখন আবার এই এক নতুন ট্রেন্ড, যাই করিস না কেন আগে সোশ্যাল মিডিয়ায় আপডেট করিস। নো মম, আমি সব কিছু সোশ্যাল মিডিয়া আপলোড করি না। কিছু কিছু অবশ্য করতে হয়, ও তুমি বুঝবে না। আমার বুঝেও কাজ নেই, তা তুই ছবিগুলো তুলে কাকে পাঠালি? রাত্রি নিশীথের নামটা এড়িয়ে গেল, বলল, আমার ফ্রেন্ডদের সেন্ড করলাম মম, ওরাও দেখুক। রাত্রি আহুজা চাইলে সব করতে পারে। অনিশা দেবী হেসে বললেন, তুই আর বড় হলি না ঋতু, সে ছেলে মানুষই রয়ে গেলি। রাত্রিও হাসলো। এখন ধমনীত বাবুর আসার অপেক্ষা, উনি না এলে লাঞ্চ শুরু করবে না ওরা। রাত্রি সেই ফাঁকে সত্যিই ওর সব বন্ধুদের ছবিগুলো পাঠিয়ে দিল, আলেখ আর কুহেলিকেও। রাত্রি যখন বসে এই ছেলে মানুষই আনন্দ উপভোগ করছে, তখন এদিকে নিশীথ সদ্য ঘুম থেকে উঠেছে। সন্ধে হয়ে গেছে। নিশীথ উঠে একটু ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। নবীনবাবু বসে বিজনেস চ্যানেল দেখছে। নিশীথ তার পাশে গিয়ে বসে বলল, ড্যাড, মম কোথায়? কোথায় আবার? কিচেনে। সেই যে তুই আসার পরে কিচেনে গিয়ে ঢুকলো, এখনও সেখানেই আছে। আজ সব কিছু তোর পছন্দের ডিশ রান্না করা হচ্ছে। এতক্ষণ বসে রান্না করার কি হয়েছে? উফ, মম না পারেও। নিশীথ উঠে রান্নাঘরের দিকে এগোলো। তুষিকা দেবীর কাজ তখন প্রায় শেষ। হঠাৎ নিশীথকে রান্নাঘরে দেখে বললেন, কিরে, তুই এখানে এলি কেন? কিছু লাগবে? কাউকে বলতেই তো পারতিস। নিশীথ এই কথার কোনো উত্তর না দিয়ে বলল, তুমি এতক্ষণ ধরে কিচেনে কি করছো? তুষিকা দেবী হেসে বললেন, কি করছি মানে?
কিচেনে সবাই যা করে আমিও তাই করছি। মম, আমি বাড়ি থাকি না, সময় দিই না বলে তুমি রাগ করো, আর আজ আমি বাড়িতে আছি আর তুমি কি করছো? কিচেনে ঢুকে বসে আছো। তাহলে তোমার সঙ্গে টাইমটা স্পেন্ড করবো কি করে? ঢের সময় আছে, আমার কাজ হয়েই এসেছে, আর এগুলো আমার ইচ্ছে হয়েছে বলেই করেছি। তোকে এতদিন পর বাড়িতে পেয়েছি, একটু নিজের হাতে তোর পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াবো না? নিশ্চয়ই খাওয়াবে মম, আমার তো তোমার হাতে রান্না সব থেকে প্রিয়, কিন্তু তাই বলে এত এত কে খাবে মম? তুই খাবি। আমাকে দেখে কি তোমার মনে হয় মম আমি এত আমি খেতে পারবো? আর তোমারও আর কিছু করতে হবে না, চলো এখন বাইরে চলো, এখন শুধু আমরা তিনজনে মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। নিশীথ মোটামুটি তুষিকা দেবীকে জোর করেই বাইরে নিয়ে যেতে লাগলো। তুষিকা দেবী বললেন, আরে দাঁড়া বেটা, এটা লাস্ট আইটেম, হয়েই এসেছে, একটু দাঁড়া। নো, তুমি চলো, ওটা কুক দেখে নেবে। বলে নিশীথ কুককে বাকিটা দেখে নিতে বলে তুষিকা দেবীর বাইরে এনে বসালো। ব্যাস, তারপর আর কি, তিনজনে এক জায়গায় হওয়ার সুযোগ তো বড় একটা হয় না, তাই আজ পুরো দমে সুযোগের সদ্ব্যবহার হলো। বাকি সন্ধ্যেটা গল্প গুজবই পেরিয়ে গেল। নতুন পুরনো অনেক স্মৃতি উঠে এলো কথায় কথায়। তুষিকা দেবী আজ খুব খুশি। ঠিক কতদিন পরে যে এইরকম একটা মুহূর্ত কাটলো। নিশীথেরও ভালো লাগলো আজ এতদিন পর সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে একটু পারিবারিক সময় কাটিয়ে। কাজের চাপে তো এই মুহূর্তগুলো যেন হারিয়েই গেছে জীবন থেকে। মাঝে মধ্যে জীবনের পাতায় এরকম কিছু চিত্র অঙ্কিত হলে বেশ ভালোই হয়। তবে আজ এই চিত্র শুধু মুম্বাইয়ের আশিয়ানিতেই রচিত হয়নি, হাজার হাজার মাইল দূরে আহুজা ম্যানশনেও আজ ফুটে উঠেছে একই চিত্র। নিশিতা রাত্রি দুজনেই মন আজ অনেক দিনের পর এত ভালো। একটা দিন শুধুমাত্র নিজের পরিবারের সঙ্গে কাটিয়ে একটা অনন্য খুশিতে পরিপূর্ণ তারা। এদিকে নিশীথ তার মায়ের হাতে তৈরি তার প্রিয় সব পদ সহযোগে ডিনারের পর নিজের ঘরে গিয়ে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে এলো। ইচ্ছে করেই এতক্ষণ ফোনটা নিজের কাছে রাখেনি। এখন ফোনটা হাতে নিয়েই দেখলো রাত্রির বেশ কয়েকটা মেসেজটা খুলতেই স্ক্রিনে ফুটে উঠল কতগুলো ছবি, ডাইনিং টেবিলে সাজানো কিছু ডিশের ছবি। নিশীথের ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। ব্যালকনির রেলিংয়ে একটা হাত রেখে অন্য হাতে রাত্রির নাম্বারটা ডায়াল করে ফোন সমেত হাতটা কানের কাছে নিয়ে গেল। রাত্রি ওদিকে তখন যেন এই ফোনটার অপেক্ষাতেই ছিল। সে জানতো নিশীথ ফোন করবেই। নিশীথের নামটা দেখে রাত্রির ঠোঁটেও ওর সেই মিষ্টি হাসিটা ছড়িয়ে গেল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো সেই চিরপরিচিত কণ্ঠস্বর, যা শুনে রাত্রি কাটিয়ে দিতে পারে তার গোটা জীবনটা। তবে এই মুহূর্তে যে কথাটা ভেসে এলো সেটা ঠিক বুঝে উঠতে পারল না রাত্রি। নিশীথ বলছে, ডক্টর কি বলছেন? রাত্রি ভীষণ অবাক হয়ে বলল, ডক্টর? হয়তো ডক্টর এলে কোথা থেকে? এখনও ডক্টর ডাকুনি? আরে নিশীথ, ডক্টর কেন ডাকবো? ফুড পয়জনিং হলে ডক্টর তো ডাকতেই হবে, তাই না? ফুড পয়জনিং? কার ফুড পয়জনিং হয়েছে? রাত্রি বলল। তোমাদের আবার কার? আমাদের ফুড পয়জনিং হবে কেন হঠাৎ? রাত্রি বেচারি এখনও বুঝতেই পারেনি নিশীথ কি বলতে চাইছে, আর এদিকে নিশীথ তো মুচকি মুচকি হেসেই চলেছে। নিশীথ আবার বলল, তোমাদের এখনও ফুড পয়জনিং হয়নি বলছো? কিন্তু রাত্রি এবার বলছে, কিন্তু আমাদের ফুড পয়জনিং বলতে বলতে রাত্রি থেমে গেল, কারণ এতক্ষণে রাত্রি বুঝতে পেরেছে পুরো ব্যাপারটা। ব্যাস আর কি, রাত্রির তো অভিমান হতে সময় লাগে না, হয়ে গেল অভিমান। বরাবরের মতো ঠোঁটটা ফুলিয়ে বলল, তোমাকে ছবিগুলো পাঠানোই আমার ভুল হয়েছে নিশীথ, আর এখন কথা বলাটা আরও বেশি ভুল হচ্ছে। আমি রাখলাম, বাই। নিশীথ যেন রাত্রির ছেলে মানুষই অভিমানী মুখটা চোখের সামনে দেখতে পাচ্ছে। হেসে বলে উঠল, আই ওয়াজ জাস্ট জোকিং রাত্রি। রাত্রি কিছু না বলে চুপ করে রইল। নিশীথ আবার বলল, আচ্ছা তুমি বলো, আমি ভুল কিছু বলেছি কি? তুমিই তো আমাকে বলেছো যে তুমি লাইফে কোনো দিনও কিচেনে পাও রাখোনি, সেখানে যদি হঠাৎ এত কিছু রান্না করো তাহলে তো ফুড পয়জনিং হওয়ার একটা চান্স থেকেই যায়। বলা তো যায় না কি দিতে কি দিয়ে দিয়েছো। নিশীথ, তুমি যদি টেস্ট করতে না তাহলে এরকম আর বলতে পারতে না। আর আমি উল্টোপাল্টা কিছু দেবো কেন? মম আমাকে সব দেখিয়ে দিয়েছে আর আমি রান্না করেছি। ও তাই বলো, আন্টির হাত ছিল বলেই তোমাদের ফুড পয়জনিং হয়নি? নিশীথ,
নিশিত এবার হেসে বলল, আচ্ছা বাবা ঠিক আছে, আর মজা করব না। তবে যতদিন না নিজে তোমার রান্না টেস্ট করছি ততদিন কিন্তু এর বাইরে অন্য কোনো কমপ্লিমেন্ট দিতে পারবো না। তোমার সময় হবে নাকি? সবসময় শুধু বিজিই থাকো তুমি। রাত্রি একটু অভিমান করে বলল। নিশিত বলল, ও শুধু আমি একা বিজি থাকি? ইউকের সেরা অভিনেত্রী মিস্টার রাত্রি আহুজা বুঝি ফ্রি থাকেন সব সময়? তোমার থেকে কম বিজি থাকি আমি। তাই? তাছাড়া কি? তোমাকে তো ইনভাইট করার আগে ভাবতে হয় তুমি আদৌ আসবে কি না। নিশিত বলল, তাই? এখনও পর্যন্ত তুমি যে কটা ইভেন্টে আমাকে ইনভাইট করেছো তার কোনটাতে আমি যাইনি বলো তো রাত্রি? রাত্রির হঠাৎ খেয়াল হলো নিশিত ঠিকই বলেছে। এখনও পর্যন্ত এমন একটাও ইভেন্ট হয়নি যেখানে নিশিত আসেনি, দেরি হলেও ঠিক উপস্থিত হয়েছে। রাত্রি চুপ করে আছে দেখে নিশিত বলল, কি হলো, এখন চুপ করে আছেন কেন ম্যাডাম? আরে আমি তো এমনি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, একদিন কিন্তু দুজনেরই সময় দেখে তোমাকে ইনভাইট করব আমার হাতের রান্না খাওয়ার জন্য, তখন কিন্তু পালালে হবে না। তোমার মনে হয় আমি পালাবার মতো মানুষ? একদমই নয়, তবে ফুড পয়জনিংয়ের ভয়ে পালাবে কি না সেটা তো জানা নেই, তাই বললাম আর কি। কথাটাই দুজনেই হেসে উঠল। হাজার হাজার মাইলের দূরত্ব পেরিয়েও নিশীথের নিঃশব্দ হাসি আর রাত্রির প্রাণ খোলা হাসি মিলেমিশে যেন একটা অনন্য মোহময়ী পরিবেশের সৃষ্টি করল। দুজনের মনেই আজ বইছে খুশির হাওয়া। সব মিলিয়ে দুজনের যে দিনটা আজ খুব ভালো কেটেছে। আরও কিছুক্ষণ কথা বলার পর দুজনের মনেই একটা ভালো লাগার পরশ নিয়ে ফোনটা রেখে দিল দুজনে। রাত্রি সেই ভালো লাগার আবেশ গায়ে জড়িয়ে নেমে গেল নিচে, আরও কিছু সুন্দর মুহূর্ত আজকের দিনটার খাতায় লিখে নিতে। আর নিশীথ পাড়ি জমালো ঘুমের জগতে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি এই পর্বটা খুবই ভালো লেগেছে। নিশীথ রাত্রির এই ছোটো ছোটো মুহূর্তগুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। আগামীতেও খুব সুন্দর হতে চলেছে। যারা এই গল্পটা নতুন শুনছেন তারা অবশ্যই আমার গল্পটা শুনে নেবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। পরবর্তীতে আরও খুব সুন্দর হতে চলেছে, স্টোরিটা খুব সুন্দরভাবে এগোতে চলেছে, শুনতে থাকুন। যদি এই গল্পটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করছেন না, অবশ্যই করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই মতামত করে জানাবেন কেমন লাগছে। ততদিন শুনতে থাকুন। ধন্যবাদ।